লাবু এলো শহরে পার্ট 5 অর্থাৎ শেষ পর্ব। মানুষটা খুব অস্বস্তি নিয়ে দাঁড়িয়ে রইল। গেস্ট হাউসে যারা থাকতে আসে তাদের সাথে এই মানুষগুলো মনে হয় বসার নিয়ম নেই। আব্বু একটা চেয়ার দেখিয়ে বললেন, বসো। মুকুন্দ নামের মানুষটা চেয়ারে না বসে দেয়ালে হেলান দিয়ে মেঝেতে বসে পড়ল। আব্বু বললেন, সে কি, মেঝেতে বসেছ কেন? মুকুন্দ নামের মানুষটি বলল, ঠিক আছে স্যার, ঠিক আছে, আমি নিচেই ঠিক আছে। আব্বু চায়ের কাপে চুমুক দিয়ে বললেন, তা তুমি কতদিন ধরে আছো এখানে? মুকুন্দ হাসার চেষ্টা করে বলল, আমি তো এইখানেই আছি। আমার জন্মও এখানে, মরণও হইবে এখানে। আমার বাবার জন্ম হয়েছে এইখানে, আমার বাবার জন্ম হয়েছে এইখানে। আব্বু মাথা নাড়লেন, বললেন, তা ঠিক, আমি তো ভুলেই গিয়েছিলাম। তোমাদের তো এখানেই থাকতে হয়, নিজের দেশ ছেড়ে চলে আসতে হয়েছে, এখন যাবে কোথায়? তা কেমন লাগে এই দেশ? এখন তো এটাই আমার দেশ। আব্বু আবার মাথা নেড়ে বললেন, তা ঠিক। চারদিকে থমথমে এক ধরনের অন্ধকার। দূরে একটা গাছে অনেক জোনাকি পোকা একসাথে জ্বলছে আর নিচ্ছে। সেদিকে তাকিয়ে থাকতে থাকতে লাবু জিজ্ঞেস করলো, এইখানে কি কি জন্তু আছে মুকুন্দ চাচা? এই ধরেন শিয়াল, খাটাস, খরগোশ, বান্দর, হনুমান, সজারু, বন বেড়াল। আব্বু জিজ্ঞেস করলেন, ভূত নাই? জি, ভূতও আছে। আব্বু নড়ে চড়ে বললেন, ভূতও আছে? জি আছে। কেমন ভূত, তুমি দেখেছো? জি দেখেছি। ইন্টারেস্টিং, শুনি তোমার ভূতের গল্প। রাত্রিবেলা ইনাদের নাম নিতে হয় না স্যার, একদিন নিলে কিচ্ছু হবে না। বলো দেখি তোমার গল্প। মুকুন্দ লাবুকে দেখিয়ে বলল, ছোট মানুষ, রাত্রিবেলা ভয় পাবে। আব্বু লাবুকে কাছে টেনে বললেন, লাবু ভূতকে ভয় পায় না, আর ভয় পেলে রাত্রিবেলা লাবু আমার সাথে ঘুমাবে, তাই না লাবু? লাবু মাথা নেড়ে বলল, হ্যাঁ মুকুন্দ চাচা, আমি ভয় পাবো না, বলেন ভূতের গল্প। মুকুন্দ খানিকক্ষণ ইতস্তত করে শেষ পর্যন্ত একটা লম্বা নিঃশ্বাস নিয়ে তার গল্পটা শুরু করলো। মোটামুটি ভয়াবহ একটা গল্প। গল্পটা ঠিক এরকম, মুকুন্দ আগে অন্য একটা চায়ের বাগানে ছিল। বিয়ের পর বাবার সাথে ঝগড়া করে এই চা বাগানে চলে এসেছে। এই বাগানে কারোর সাথে এখনো পরিচয় হয়নি। একদিন আগে বাগানের মায়ের সাথে দেখা করতে গেছে। সুখ দুঃখের কথা বলে সে যখন রওনা দিয়েছে তখন সন্ধে হয়ে গেছে। অনেকটা পথ ভেবেছিল ট্রাক না হয় ট্রাক্টর কিছু একটা পেয়ে যাবে, কিন্তু কিছুই পেল না। হেঁটে হেঁটে আসছে লম্বা পথ, আস্তে আস্তে একেবারে নিশতি রাত। সেদিন আবার খুব সুন্দর জ্যোৎস্না দিয়েছে। আকাশে বিশাল বড় থালার মাথায় একটা চাঁদ। চাঁদের আলোতে চা বাগানকে ভারী সুন্দর দেখায়। সমান করে ছাটা চায়ের বাগান, মাঝে মাঝে ছায়াবৃক্ষ এবং জোছনার নরম আলোতে সব কিছু কেমন যেন মায়াময় একটা স্বপ্ন স্বপ্ন ভাব আসে। হেঁটে আসতে আসতে মুকুন্দ একটু আনমনা হয়ে গেল। হঠাৎ করে সে শুনল কে যেন ইনিয়ে বিনিয়ে কাঁদছে। সাথে সাথে তার বুকটা ধক করে ওঠে। এত রাতে চা বাগানে কে কাঁদবে? মুকুন্দ তখন আরও তাড়াতাড়ি হাঁটতে থাকে। এই বাগানে সে নতুন এসেছে, পথঘাট ভালো করে চিনে না, আন্দাজের উপর ভর করে হাঁটছে। ঠিক তখন দেখলো সামনের দিক থেকে কে যেন আসছে। কাছাকাছি এলে মুকুন্দ দেখলো মানুষটা একজন মহিলা। মুকুন্দের কাছে এসে মানুষটা দাঁড়িয়ে গেল। জ্যোৎস্নার আলোতে চেহারাটা ভালো করে দেখা যাচ্ছিল না। কেমন যেন ফুলের এক ধরনের গন্ধ পেল মুকুন্দ। অপরিচিত গন্ধ, আগে কখনো পায় নাই। মহিলাটার গায়ে সাদা কাপড়, অনেকটা বিদেশিদের মতো। মুকুন্দের কাছে দাঁড়িয়ে ইংরেজিতে কি যেন বলল। মুকুন্দ কিছুই বুঝতে পারল না। তখন ভাঙা ভাঙা বাংলায় বলল, তুমি কি আমার ছেলেটাকে দেখেছ? না, দেখি নাই। কোথায় গেল ছেলেটা? বলে মাটি একটা লম্বা দীর্ঘশ্বাস ফেললো, তারপর হেঁটে হেঁটে চলে গেল। মুকুন্দ খানিকক্ষণ দাঁড়িয়ে রইল। এত রাতে এরকম একজন বিদেশি মহিলা একা একা কেন তার ছেলেকে খুঁজে বেড়াবে? সাথে অন্য কেউ নাই কেন? তারপর আবার ভাবলো, হয়তো গেস্ট হাউসে বিদেশিরা থাকতে এসেছে, তাদের হবে হয়তো কেউ একজন। চা বাগান দেখতে কত মানুষই তো আসে।
মুকুন্দ মাথা থেকে চিন্তাটা সরিয়ে হাঁটতে শুরু করলো। আরও কিছু দূর গিয়েছে তখন আবার সেই নিয়ে বিনিয়ে কান্নার শব্দ, কখনো আস্তে কখনো জোরে, তারপর আবার মিলিয়ে যায়। মুকুন্দের তখন কেমন জানি ভয় ভয় লাগতে থাকে। তাড়াতাড়ি পা চালিয়ে হাঁটতে থাকে। তখন হঠাৎ করে সে দেখে সামনের থেকে আবার কে যেন আসছে। মুকুন্দ তখন একটু সাহস পেল। কাছাকাছি আসার পর মুকুন্দ দেখল ওই মানুষটাও মহিলা, বিদেশি মহিলা, ঠিক আগের মতো। মুকুন্দকে দেখে জিজ্ঞেস করলো, তুমি আমার ছেলেটাকে দেখেছো? মুকুন্দ তাড়াতাড়ি মাথা নাড়ল, বলল, না 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 না, দেখি নাই। মা ফিস ফিস করে বলল, কোথায় গেল ছেলেটা? তারপর হেঁটে হেঁটে চলে যেতে লাগলো। হঠাৎ করে মুকুটের ভেতর কেমন যেন একটা আতঙ্ক এসে ভর করে। একটু আগে যে ঠিক এই মহিলাটাকেই দেখেছিল, এখন আবার সেই একই মহিলা কেমন করে দেখলো। মুকুন্দ নিজেকে বুঝালো, এক মহিলা না, দুষ্ট একটি ছেলে চা বাগানে হারিয়ে গেছে। তার মা খালা সবাই মিলে খুঁজছে। দুটি ভিন্ন মহিলা। এক মহিলাকে সে কেমন করে দেখবে? জ্যোৎস্নার আলোতে কাউকে স্পষ্ট দেখা যায় না, তাই তার মনে হচ্ছে এটা মনে হয় ওই আগের মহিলাটাই। মুকুন্দ পিছন ফিরে তাকালো আর দেখলো সাদা কাপড় পরা সেই মহিলাটি আস্তে আস্তে হেঁটে যাচ্ছে। মুকুন্দ একটা নিঃশ্বাস ফেলে মাথা থেকে চিন্তাটা দূর করে হাঁটতে থাকে। কয়েক পা এগোতে আবারও সেই কান্নার শব্দ শুনতে পেল। ইনিয়ে বিনিয়ে কাঁদছে, মনে হয় ছোট ছেলেরই কান্না। কান্নাটা যেভাবে শুরু হয়েছে ঠিক সেভাবেই থেমে গেল। ঠিক কী করবে বুঝতে না পেরে মুকুন্দ তাড়াতাড়ি হাঁটতে থাকে। বেশ কিছুক্ষণ হাঁটার পর মুকুন্দদের মনে হলো আবার কেউ যেন সামনে থেকে আসছে এবং মানুষটা আসছে আবার ফুলের সেই গন্ধটি পেল। ভালো করে দেখে তার মনে হলো এবার হয়তো সেই সাদা কাপড় পরা যে কেউই হোক না কেন সে হয়তো চিনবে না, কিন্তু তারপরেও তার মনে হলো সাদা কাপড় পরা এটি হলো একজন মহিলা। মুকুন্দ একটু এগিয়ে যায়। মহিলাটি মুকুন্দকে দেখে থেমে গেল। প্রথমে বিড়বিড় করে ইংরেজিতে কি বলল, তারপর বিদেশিদের মতো ভাঙা ভাঙা গলায় বলল, তুমি কি আমার ছেলেটাকে দেখেছ? মুকুন্দদের কথা বলার আর সাহস হলো না। সে মাথা নাড়ল। মহিলাটি ফিস ফিস করে বলল, কেউ দেখে নাই। তাহলে কেমন করে হবে? আমি কোথায় পাবো আমার ছেলেটাকে? মুকুন্দ চুপ করে দাঁড়িয়ে রইল। দেখলো মহিলাটা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে, বিড়বিড় করে নিজের সাথে কথা বলছে। হঠাৎ করে মুকুন্দের ভিতর এক ধরনের আতঙ্ক এসে ভয় করে। তার কেন যেন মনে হতে থাকে কিছু একটা অশুভ ব্যাপার ঘটতে যাচ্ছে। ঠিক কী ঘটবে সে বুঝতে পারছে না, তাই ভয়টা অনেক বেশি। তার একবার মনে হলো উঠে একটা দড়ি দেয়, কিন্তু সে তো দৌড়লো না। নিজেকে শান্ত রেখে জোরে জোরে হাঁটতে থাকলো। ঠিক তখন সে আবার কান্নাটা শুনতে পেল, খুব স্পষ্ট কান্নার শব্দ, একটা ছোট বাচ্চার কান্নার শব্দ। ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, খুব কাছে থেকে আসছে জায়গাটা, আর তার পিছনে বড় বড় কয়েকটা গাছ মনে হচ্ছে সেখান থেকেই সে কান্নাটা ভেসে আসছে। মুকুন্দ কী করবে বুঝতে পারলো না। হয়তো ছেলেটা সেখানেই আছে আর তার মা খালো সবাই চারদিকে খুঁজে বেড়াচ্ছে। মুকুন্দ তখন লম্বা পা ফেলে এগিয়ে যায় এবং কাছে গিয়ে দেখে যা ভাবছিল তাই। এক বড় গাছের গুঁড়িতে বসে একটা 6-7 বছরের বাচ্চা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। মুকুন্দকে দেখে বাচ্চাটা আরও জোরে জোরে কাঁদতে শুরু করলো। মুকুন্দ বলল, কি হয়েছে ছেলে, তুমি কাঁদছো কেন? এবং বাচ্চাটা ইংরেজিতে বিড়বিড় করে কি যেন বলতে বলতে আবার কাঁদতে শুরু করলো। মুকুন্দ জিজ্ঞেস করলো, তোমার মায়ের কাছে যাবে? বাচ্চাটা কান্না বন্ধ করে মুকুন্দের দিকে তাকিয়ে থাকলো। মুকুন্দ বলল, তোমার মা খালা সবাই তোমাকে খুঁজছে, ওই দিকে গিয়েছে সবাই, চলো তোমাকে নিয়ে যাই। বাচ্চাটা কোনো কথা না বলে মুকুন্দের দিকে তাকিয়ে রইল। জ্যোৎস্নার আলোতে স্পষ্ট দেখা যায় না, কিন্তু কেমন জানি মনে হলো বাচ্চাটার চেহারা স্বাভাবিক না। মাথা থেকে চিন্তাটা দূর করে মুকুন্দ বলল, চলো। বাচ্চাটাকে ধরার জন্য কাছে যেতেই বাচ্চাটা হঠাৎ করে লাফিয়ে উঠে দৌড়াতে থাকে। কোথায় যাও তুমি, কোথায় যাও বলে মুকুন্দ তাকে ধরার জন্য পেছনে ছুটতে থাকে। একেবারে কাছে গিয়ে তখন প্রায় ধরে ফেলেছিল, তখন কিভাবে জানি ছিটকে বের হয়ে আবার ছুটতে শুরু করলো। থামো, তুমি থামো, কোথায় যাও বলে যতই তাকে ধরার চেষ্টা করে বাচ্চাটা ততই দৌড়াতে থাকে। ওই বাচ্চাটার পিছু পিছু ছুটতে ছুটতে মুকুন্দের মনে হলো এত ছোট বাচ্চাকে আমি ধরতে পারছি না কেন। ঠিক তখন বাচ্চাটা হোঁচট খেয়ে পড়ে গেল। মুকুন্দ দেখলো জায়গাটা একটা কবরস্থান। আগে এখানে ইংরেজি সাহেবরা থাকতো, এটা তাদের কবরস্থান। ভাঙা কবরে হোঁচট খেয়ে বাচ্চাটা পড়ে আছে। মুকুন্দ ছুটে গিয়ে বাচ্চাটাকে
ধরে ফেলতে সে বিদ্যুৎ স্পৃষ্টের মতো চমকে উঠল। বাচ্চাটার শরীরে হাড় ছাড়া আর কিছুই নেই। বাচ্চাটাকে ঘুরিয়ে তার মুকুন্ডের দিকে তাকালো। জ্যোৎস্নার আলোতে স্পষ্ট দেখা যাচ্ছে মুখ নেই, চোখের মাঝে দুটো দুটো গর্ত, সাদা দাঁত বের করে আছে। বাচ্চাটাকে ছেড়ে দিতে সেটা ঠক ঠকার শব্দ করে নিচে পড়ল। মুকুন্দ তাকিয়ে দেখল চারদিকে সাহেবদের কবর। এই কবরে এক একজন দাঁড়িয়ে আছে, কেউ পুরুষ কেউ মহিলা, সবাই স্থির চোখে তার দিকে তাকিয়ে আছে, কিন্তু সেই চোখে কিছু নেই। জ্যোৎস্নার আলোতে দেখা যাচ্ছে কালো কালো দুটো গর্ত। মুকুন্দ জ্ঞান হারানোর আগের মুহূর্তে দেখল সাদা কাপড় পরা একটা মহিলা তার কাছে এসে ফিস ফিস করে বলছে, তুমি আমার ছেলেটাকে খুঁজে পেয়েছো? ফুলের এক ধরনের বিচিত্র ঘ্রাণ। তারপরে মুকুন্দের আর কিছুই মনে নেই। মুকুন্দের গল্প শেষ হওয়ার পর আব্বু কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর বললেন, অসাধারণ গল্প। তারপর কি হলো? আমার আর কিছু মনে নেই। বাড়ি যায় নাই দেখে রাত্রেবেলা আমার বউ আরও মানুষজনকে নিয়ে আমাদের খুঁজতে বের হয়ে এসে দেখে ওই কবরস্থানে কবরের উপর আমি পড়ে আছি, মুখ দিয়ে ফেনা বের হচ্ছে। তাই নাকি? যে অনেক দিন মাথা খারাপের মতো অবস্থা ছিল, আস্তে আস্তে ভালো হয়েছি। গুড। লাবু জিজ্ঞেস করলো, এখনো ভূত দেখা যায়? দেখা যায়, পূর্ণিমার রাতে দেখা যায়। কবরস্থানে সাদা কাপড় পরা মানুষ ঘুরে বেড়াচ্ছে, ছেলে মেয়ে, বেটা ছেলে আর ছোট বাচ্চা। আমরা কি দেখতে পারবো? মুকুন্দ হাসার চেষ্টা করে বলল, সেটা তো জানি না। পূর্ণিমার রাতে চেষ্টা করে দেখতে পারো। পূর্ণিমা কবে? আগামীকাল। লাবু বলল, আব্বু কালকে আমরা ভূত দেখতে যাব কবরস্থানে। আব্বু নিঃশ্বাস ফেলে বললেন, দেখি। 10 ম্যানেজার। সকালবেলা যখন লাবু তার আব্বু নাস্তা করছে তখন হাফ প্যান্ট পরা কালো রঙের গাড্ডা গুড্ডা একজন মানুষ এসে ঘরে ঢুকলো। ডাইনিং টেবিলে চেয়ার টেনে বসে বলল, আমি বাগানের ম্যানেজার। আমাদের স্যার আমাকে ফোন করে বলেছেন যে আপনারা আসছেন। আমাকে বিশেষ করে বলেছিলেন আপনাদের যেন দেখে শুনে রাখি, কিন্তু দেখেন খোঁজ নিতেই পারলাম না। আব্বু বললেন, না 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 না, কোনো অসুবিধা হয় নাই। আমাদের আসতে দেরি হয়েছে, রাস্তায় যা ভিড় ছিল। ম্যানেজার সাহেবের মাথাটা সরাসরি শরীরের উপরে বসানো, দেখে মনে হয় কোনো গলা নেই। মাথা নাড়তে হলে পুরো শরীরটাকেই নাড়তে হবে। সেই অবস্থায় মাথাটা কয়েকবার নেড়ে বলল, না 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 না, কাজটা আমার ঠিক হয় নাই। আমার গত রাত্রেই খোঁজ নেওয়ার উচিত ছিল। স্যার আমাকে ফোন করে বিশেষ করে আপনাদের কথা বলে দিয়েছেন, অথচ আমি খোঁজই নিতে পারলাম না। ছি 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 ছি। আপনি বললেই আমি বিশ্বাস করব? আব্বু বললেন, না 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 না, কোনো অসুবিধাই হয় নাই। আপনি বললেই আমি বিশ্বাস করব। ম্যানেজার সাহেব ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলে পাশে দাঁড়িয়ে থাকা মানুষগুলোকে দেখিয়ে বলল, এদেরকে আমি চিনি না, এরা ফাঁকিবাজ আর অকর্মার ধারী। পিছনে লেগে না থাকলে একটা কাজও ঠিকমতো করতে পারে না। ব্রিটিশ সাহেবেরা এদেরকে ধরে এনেছিল খামাখা। কথাটা শুনে আব্বু একটু বিরক্ত হলেন, কিছু বললেন না। ম্যানেজারটা ফোঁস করে বলল, আমি আসতাম কিন্তু দেরি হয়ে গেল। কুলি কোয়ার্টারে গিয়েছিলাম, সেখানে মহা ঝামেলা। কী ঝামেলা? ম্যানেজার চোখে পাকা করে আশেপাশে দাঁড়িয়ে থাকা লোকগুলোকে দেখলো, তারপর প্রচণ্ড একটা জোরে একটা ধমক দিয়ে বলল, তোরা এখানে দাঁড়িয়ে কি দেখছিস? যা এখান থেকে ভাগ। মানুষগুলোর সাথে সাথে ভয় পেয়ে ভিতরে চলে গেল। ম্যানেজার তখন গলা নামিয়ে বলল, ওই কুলিদের মাঝে একটা নেতা বের হয়েছে। আব্বু বাধা দিয়ে বললেন, আগে এই শ্রমিকদের কুলি বলতো, কিন্তু এখন আর কুলি বলে না, তাদেরকে বলা হয় চা শ্রমিক। ম্যানেজার এক মুহূর্তের মধ্যে থতমত খেয়ে গেল, তারপর হাহা করে হাসতে আরম্ভ করলো। মানুষটা শুধু গায়ের রঙই যে কালো তা না, মাড়িটাও কালো, জিভটাও কালচে, তার মাঝে কালো কালো ফুটকি। দেখে মনে হয় মানুষের না, যেন একটা গিরগিটির জিভ। হাসির সাথে সাথে জিভটা নড়তে থাকে, দেখে বমি এসে যায়। হাসি থামিয়ে ম্যানেজারটা বলল, আপনি দেখি সিএনজি ওদের মতনই কথা বলেন। কেন? এখানে এনজিওদের মতো কথা কোনটা? আমার ক্যারিয়ার চা বাগানে, সারা জীবন কুলি বলে এসেছে, এখন শুনি কুলি বলা যাবে না, বলতে হবে শ্রমিক। গ্যান্দা ফুলকে গোলাপ বললে কি সেটা গোলাপ হয়ে যায়? সেটা গ্যান্দাই থাকে।
আব্বু মুখ শক্ত করে বললেন, আপনি পয়েন্টটা মিস করে যাচ্ছেন। যেটাকে আপনি গাঁদা ফুল বলছেন সেটা আসলে গোলাপ ছিল। আপনারা ভুল করে গাঁদা ফুল বলতেন, এখন সবাই আপনাদের চোখে আঙ্গুল দিয়ে দেখাচ্ছে যে এইটা গোলাপ। ম্যানেজার কয়েক সেকেন্ড মুখ হা করে তাকিয়ে থাকলো, তারপর কুচকুচে চোখ দুটি পিট পিট করে বলল, আপনারা এডুকেটেড মানুষ, আপনাদের সাথে তর্ক করে পারবো না। আমি ফিল্ডে কাজ করি, প্র্যাকটিক্যাল জিনিসটা বুঝি। আব্বু বললেন, ও। ম্যানেজার বলল, যেটা বলছিলাম, স্যার বলেছেন আপনাদের খাতির যত্ন করতে, কিন্তু আমি আসতে পারলাম না। শ্রমিকদের কোয়ার্টারে গিয়েছিলাম, সেখানে মহাযন্ত্রণা। নতুন একটা নেতা বের হয়েছে। নেতা? জি। বয়স বেশি না, কিন্তু তার তেজ দেখলে আপনার মেজাজ গরম হয়ে যাবে। কেন, কি হয়েছে? সবাইকে নিয়ে জোট পাকাচ্ছে। কেন জোট পাকাচ্ছে? ম্যানেজার হাত নেড়ে বলল, ওই পুরানো কাসুন্দি, বেতন বাড়াও, ফ্যাসিলিটিস বাড়াও, হ্যানা দাও ত্যানা দাও। চাওয়ার কি আর শেষ আছে নাকি এদের? সবাই তো নিজের জন্যই চাইতে পারে। ম্যানেজার বলল, আমি তো আর সেটা করি নাই। যদি কিছু চাও একটা দরখাস্ত দাও, আমরা বিবেচনা করব। আব্বু বললেন, এই দেশে দরখাস্তে কাজ হয় না, চাপ দিতে হয়। কিন্তু আমরা তো একটা ইন্ডাস্ট্রি চালাই, টি ইন্ডাস্ট্রি। পলিটিক্স করে সেই ইন্ডাস্ট্রির 12টা বাজালে সমস্যাটা কার আগে হবে? আমার না কুলিদের, শ্রমিকদের? আব্বু কিছু বললেন না। ম্যানেজার বলল, সেই 2 দিনের নেতার পাখনা গজিয়েছে, পিপিলিকার পাখা উঠে মরিবার তরে। নেতা এখন মরবে। কেন মরবে? কেন? নিজের দলের লোকই মেরে ফেলবে। কেন মেরে ফেলবে? আব্বু অবাক হয়ে বললেন, আমি যতদূর জানি এরা খুব শান্তিপ্রিয়, খুব শান্ত যাত্রী। ম্যানেজার বলল, এরা হচ্ছে মিচকে শয়তান, আপনি জানেন না। আব্বু কোনো কথা বললেন না। ম্যানেজার বলল, গত রাত্রে ওদের সাথে কথা বলতে গিয়ে দেখি অনেক দেরি হলো। বেটা বদমাইশেরা কোনো কথাই শুনতে চায় না, আমার সাথে বেয়াদবি করে। টের পায় নাই কত ধানে কত চাউল, শুধু চাউল না, কত গমে কত আটা, সেইটাও বুঝাইয়া দিব। আব্বু এবারেও কোনো কথা বললেন না। ম্যানেজার তখন তার কালো মারি বের করে ফুটকি ফুটকি জিভ বের করে হাসতে লাগলো। স্যার, এত করে বলছেন, আপনাদের যত্ন করতে আমি পারলাম না, খুবই খারাপ লাগছে। না না না, কোনো সমস্যা নাই, আমরা খুব ভালো আছি, এখানকার স্টাফ খুব ভালো, খুব যত্ন করছে। কালকে অনেক রাত পর্যন্ত গল্প করেছি। সর্বনাশ, ওই কাজটা করবেন না, বেটাদের বেশি লাই দিবেন না, মাথায় চড়ে বসবে। এক নেতারে নিয়েই পারি না, যদি আরও নেতা হয় তাহলে যাব কোথায়? আপনার সেই এক নেতার নাম কি? নাম শুনলে কি করবেন? এমনি কৌতূহল। রতন। রতন কই? কৈক্রি মহাতেদর। ম্যানেজার চলে যাওয়ার পর আব্বু আল্লাবু কিছুক্ষণ চুপ করে রইল। আব্বু বললেন, কেমন দেখলি? মানুষটা ভালো না। জিভটা দেখেছ? দেখেছি, কিন্তু জিভের জন্যে নয়, মানুষটা আসলেই খুব খারাপ, ডেঞ্জারাস মানুষ। আমি খালি সিনেমায় এরকম ডেঞ্জারাস মানুষ দেখে এসেছি, কিন্তু সত্যি সত্যি কখনো দেখি না। মানুষ এত খারাপ হয় কেন আব্বু? এটা হচ্ছে $1,000,000 প্রশ্ন। মানুষ কেন খারাপ হয়? যখন ভালো হলে সব সমস্যার সমাধান হয়ে যায়, তখন মানুষ কেন খারাপ হয়? একটা যদি মেশিন থাকতো, সেটার ভিতরে মানুষের মাথাটা ঢুকিয়ে সুইচ টিপে দিলে ব্রেনের ভিতরে ওলট পালট করে সব খারাপ মানুষকে ভালো করে দিত, তাহলে কি মজা হতো, তাই না আব্বু? ঠিকই বলেছিস। তাহলে যা মজা হতো, জর্জ বুশকে ধরে এনে এখানে তার মাথাটা আগে ঢোকাতাম তোর এই মেশিনে। পৃথিবীর অর্ধেক সমস্যা তাহলে মিটে যেত একদিনে। আব্বু চেয়ারের থেকে উঠে বসে বললেন, হাই, বাগানটা একটু ঘুরে দেখি। চলো আব্বু। দুজনে গেস্ট হাউস থেকে বের হয়ে মুগ্ধ হয়ে গেল। চারপাশে কি সুন্দর ছিমছাম দৃশ্য। চায়ের গাছের একেবারে সমান করে ছোট রেখেছে এবং টিলার উপর থেকে নিচে পর্যন্ত ঘন সবুজ রং। তার মাঝে দিয়ে মাথায় টুকরি দিয়ে মেয়েরা হেঁটে যাচ্ছে। বেচারিদের কত কষ্ট, তারপরে তাদের মুখের হাসি। মানুষের মুখের হাসি যদি না থাকতো, তাহলে পৃথিবীটা কত আগেই মনে হয় অচল হয়ে যেত। আব্বুর হাত ধরে লাবু টিলা গা ঘেঁষে ঘেঁষে হেঁটে গেল। ছোট্ট একটা খাল, সেখানে সাদা বালু চিকচিক করছে, কোনো পানি নেই। আব্বু বললেন, এগুলো বলে ছড়া। পাহাড়ি
খালের মতো, এগুলোতে হঠাৎ করে পানি এসে ভাসিয়ে নিয়ে যায়। চা বাগানের মাঝে মাঝে গাছ, এই গাছগুলোতেও পাখি কিচমিচ করছে। একটা গাছের উপর দেখা গেল একটা বানরের মা তার বাচ্চাকে বুকে ঝুলিয়ে গাছের ডাল থেকে ডালে লাফ দিয়ে যাচ্ছে। লাবু খানিকক্ষণ তাকিয়ে দেখলো। ছোট বানরের বাচ্চাটার মাথায় হাত বুলিয়ে আদর করার তার এত ইচ্ছে, সেটা আর বলার মতো না, কিন্তু মা বাদর বাচ্চাটাকে দেবে বলে মনে হলো না। আব্বু পকেট থেকে বের করলেন, ও মা, ক্যামেরার কথা তো ভুলেই গেছি, আই তোর ছবি তুলে দিই। লাবু বলল, আমার না আব্বু, পারলে ওই বানরের বাচ্চাটার ছবি তুলে দাও। আমি মানুষের ছবি তুলতেই পারি না, আর বানরের ছবি। নতুন ডিজিটাল ক্যামেরা কয়দিন আগে কেনা হয়েছে আব্বু, এখনও পুরোপুরি বুঝে উঠতে পারোনি কেমন করে ছবি তোলা হয়। লাবুকে দাঁড় করিয়ে ছবি তুলে আব্বু মাথা চুল বললেন, বুঝতে পারলাম না, ছবি উঠেছে নাকি উঠেনি, দেখি আমাকে দাও। লাবু ক্যামেরাটা নিয়ে খানিকক্ষণ টেপাটেপি করে হি করে হেসে বললেন, আব্বু তুমি ছবি তোলোনি, ভিডিও করে ফেলেছো। তাই নাকি? হ্যাঁ, এই দেখো, বলে লাবু আব্বুকে ভিডিওটা দেখালো। আব্বু মাথা নেড়ে বললেন, আমাদের সময় ক্যামেরা কত সহজ ছিল, টিভি দিলেই ছবি উঠতো, আর এখন দেখ, একটা ক্যামেরা হচ্ছে একটা কম্পিউটার, ছবি তুলতে গেলেই পুরো কম্পিউটার চালাতে হয়। তুমি বোঝো না, সেটা স্বীকার করে নাও। বুঝি তো নাই, সেটা কি আমি অস্বীকার করছি? লাবু আবার টিলার পাশে দাঁড়ালো। আব্বু তার ছবি তুললেন, তারপর আব্বু দাঁড়ালেন, লাবু ছবি তুলল। লাবু বানরের মা এবং বাচ্চার ছবি তোলার চেষ্টা করলো, এত দূরে যে শুধু গাছের পাতাকেই দেখা গেল, বানরের মা আর বাচ্চাকে কাউকেই দেখা গেল না। দুপুরে ফিরে এসে গোসল করে খেয়ে আব্বু বিছানায় আটশোয়া হয়ে একটা বই নিয়ে বসলেন। একটু পরে লাবু এসে দেখলো বইটা বুকে রেখে আব্বু ঘুমিয়ে গেছেন। কি করবে বুঝতে না পেরে লাবু আবার বের হলো। যাবার আগে সে একটা কলা আর ক্যামেরাটা নিয়ে বের হলো। বানরের বাচ্চাটার একটা ছবি তুলতে হবে। সকালে যেদিক দিয়ে গিয়েছিল লাবু ঠিক সেদিক দিয়ে হেঁটে হেঁটে যায়। অনেকদিন পর সে একা একা নির্জন গাছপালার ভেতর দিয়ে হাঁটছে। আবার সে বিড়বিড় করে নিজের সাথে কথা বলতে থাকে, লাবু দেখেছিস কি সুন্দর গাছগুলো, দেখ এই পাতাগুলো, দেখ টসটসে সবুজ, মনে হয় কচকচ করে খেয়ে ফেলি। একটা বড় গাছের নিচে দাঁড়িয়ে গাছটাকে ছুঁয়ে ফিসফিস করে বলল, গাছ ভাই কেমন আছো? একা একা দাঁড়িয়ে আছো? মন মেজাজ ভালো আছে তো? একটা ছোট বানরের বাচ্চাকে খুঁজছি, আছে নাকি এখানে? নাই? ঠিক আছে, তাহলে যা। লাবু চা বাগানের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে বিড়বিড় করে কথা বলল, ওই যে চা গাছেরা, ভালো আছো তোমরা? মনে হয় ভালোই আছো। কি সুন্দর তোমাদের ছিমছাম করে রেখেছে, পাতাগুলো কি সুন্দর তোমাদের। তারপর নিজেকে বলল, লাবু দেখে নে, ভালো করে দেখে নে, যখন ঢাকা যাবি তখন কিন্তু আর এই গাছপালা পাবি না। ঢাকা শহরটা ভালো না খারাপ বুঝতে পারছি না, মাঝে মাঝে মনে হয় খুব ভালো, মাঝে মাঝে মনে হয় খুব খারাপ। তবে মানুষ খুব বেশি, মানুষ আর গাড়ি, গাড়ি আর বাস, বাস আর সেন্ট্রি। হঠাৎ করে একটা গাছের উপর সরাত করে একটু শব্দ হলো। লাবুল তাকিয়ে দেখো ছোট্ট একটা বানরের বাচ্চা তার মায়ের কোলে ঝুলঝুল করে লাবুর দিকে তাকিয়ে আছে। লাবু মুখে হাসি ফুটিয়ে বলল, কি খবর বানরের বাচ্চা, ভালো আছো? বানরের মা আর বাচ্চা দুজনে একটু সন্দেহের চোখে লাবুর দিকে তাকালো। লাবু বলল, মনে আছে সকালে গিয়েছিলাম আমার আব্বুকে নিয়ে, একটা ছবি তুলেছিলাম, ছবিটা ভালো আসে না, আরেকটা ছবি তুলতে এসেছি, আসো একটা পোজ দাও। মুখে হাসি। বানরের বাচ্চা কিংবা মা কারোরই মুখে হাসি দিয়ে পোজ দেওয়ার কোনো নিশানা দেখা গেল না, বরং তারা একটু উপরে উঠে গেল। লাবু বলল, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, চলে যেও না, এই দেখো তোমাদের জন্য একটা কলা এনেছি, পাকা কলা, একেবারে ফার্স্ট ক্লাস, দুজনে ভাগাভাগি করে খেতে হবে কিন্তু। এবারে বানরের বাচ্চা আর মা দুজনে একটু উত্তেজনা দেখা গেল। বাচ্চাটাকে বুকে জড়িয়ে ধরে মা একটু নিচে থেমে আসে। লাবু বলল, এক কাজ করলে কেমন হয়, তোমরা উপরেই থাকো, আমি তোমাদের কাছে চলে আসি। কিংবা বানর আর তার বাচ্চা কি বুঝলো তা কিছুই বোঝা গেল না, শুধু দুজন গাছের উপর থেমে গেল। লাবু বলল, তোমাদের কোনো ভয় নেই, আমি তোমাদের একটুও ডিস্টার্ব করবো না, তোমাদের গলাটা দিব, তারপর দুইটা ছবি তুলবো, তারপর যদি সময় থাকে একটু গল্প গুজব করবো, ঠিক আছে?
লাবু খুব সাবধানে গাছের গুঁড়িটা ধরে বেয়ে বেয়ে উপরে উঠে গেল। বানরের মা তার বাচ্চাটাকে নিয়ে প্রথমে একটু সরে গেল, খানিকটা ভয় পাওয়া, সন্দেহ আর অনেকখানি কৌতূহল নিয়ে লাবুর দিকে তাকিয়ে রইল। লাবু তার জীবনের বেশিরভাগ সময় কাটিয়েছে জঙ্গলের বন্য জন্তুর সাথে। কিভাবে তাদের শান্ত রাখতে হয় সে জানে। সে গাছের ডালে পা ঝুলিয়ে বসে বানরের বাচ্চা এবং তার মাটিকে ডাকলো, আসো, কাছে আসো, কোনো ভয় নেই। বানরের বাচ্চা আর মা দূর থেকে তার দিকে তাকিয়ে রইল। লাবু পকেট থেকে কলাটা বের করে এগিয়ে গেল, বলল, নাও খেয়ে দেখো, ফার্স্ট ক্লাস কলা। বানরের বাচ্চাটাকে বুকে ঝুলিয়ে এবারে তার মা একটু এগিয়ে আসে। লাবু বলল, কোনো ভয় নেই, আসো। খুব সাবধানে মা বানরের কাছে এসে কলাটি নিয়ে একটু সরে বসে খুব মনোযোগ দিয়ে কলা খেতে থাকে। লাবু বলল, গুড গার্ল, এইবারে একটা পোজ দাও, ছবি তুলি। বানরের বাচ্চা আর মা জুলজুল করে লাবুর দিকে তাকিয়ে থাকলো। লাবু তাদের দুটি ছবি তুললো। ঠিক তখন সে দেখলো গাছের নিচে ঠিক তার বয়সে একটা ছেলে দাঁড়িয়ে অবাক হয়ে তাকিয়ে আছে তার দিকে। বাচ্চাটার শার্টের বোতাম খোলা এবং একটা ঝোলা প্যান্ট, রুক্ষ চুল, খালি পা, চোখে কৌতূহল। লাবু তার দিকে তাকাতেই ছেলেটা জিজ্ঞেস করলো, তুমি পাগল? লাবু খিক খিক করে হেসে বলল, কেন পাগল হব কেন? তুমি বান্দরের সাথে কথা বলছো, গাছের সাথে কথা বলছো। বান্দরের সাথে কথা বললেই কি মানুষ পাগল হয়? ছেলেটা বলল, হয়। লাবু হাসলো আর বলল, ঠিক আছে, আমি তাহলে পাগল। লাবুর কথা শুনে ছেলেটা খুব মজা পেল। হাসতে হাসতে মাথা নেড়ে বলল, পাগল, তুমি একটা পাগল। তুমি দাঁড়াও, গাছের উপর থেকে তোমার একটা ছবি তুলি। ছেলেটা খুব ভঙ্গি করে দাঁড়ালো এবং তার গাছের উপর থেকে তার একটা ছবি তুললো। ছবিটা দেখে লাবুর বেশি পছন্দ হলো না। মাথা নেড়ে বলল, না, ছবিটা বেশি ভালো হয় নাই, তুমি দাঁড়াও, নিচে এসে তুলি। তারপর বানর আর বাচ্চাটার দিকে তাকিয়ে বলল, আজকে তাহলে যাই, কালকে আবার আসবো, ঠিক আছে? আমার নাম লাবু, মনে থাকবে তো? বানরের বাচ্চা আর মা কি বুঝলো কে জানে, দাঁত বের করে একটু মুখ ভেঙচি দিল। লাবু চোখের পলকে নিচে নেমে আসলো। ছেলেটা চোখ বড় বড় করে তার দিকে তাকিয়ে বলল, তুমি দেখি বান্দরের মতন গাছে উঠতে পারো। লাবু মাথা নাড়ল, বলল, না, এখনও বান্দরের মতো পারি না, শেখার চেষ্টা করেছিলাম, অনেক কঠিন। আমি কাউরে তোমার মতন গাছে উঠতে আর নামতে দেখি নাই, অনেক দিন জঙ্গলে ছিলাম, তাই শিখেছি। লাবু ক্যামেরাটা নিয়ে বলল, তুমি দাঁড়াও, তোমার একটা ছবি তুলে দিই। ছবি তোলার পর ছবিটা দেখে লাবু যত খুশি হলো, ছেলেটা তার থেকেও বেশি খুশি হলো। সে হাসতে হাসতে বলল, কি সুন্দর, টেলিভিশনের মতো। হ্যাঁ, আমি আগেও এরকম ক্যামেরা দেখি নাই, জঙ্গলে ছিলাম তো তাই কিছু দেখি নাই। লাবু ছেলেটার দিকে তাকিয়ে বলল, আমার নাম লাবু, তোমার নাম? শঙ্কর। কোন ক্লাসে পড়ো? আমি পড়ি না। পড়ো না? লাবু অবাক হয়ে বলল, কেন পড়ো না? আমাদের বাগানে কোনো স্কুল নেই। তাহলে অন্য বাগানের স্কুলে যাও। অন্য বাগানেও স্কুল নেই। লাবু অবাক হয়ে বলল, তাহলে ছেলে মেয়েরা কেমন করে পড়বে? কেউ পড়ে না। কেউ পড়ে না? না। ছেলেটা দাঁত বের করে হেসে বলল, পড়ে কি হবে? আমরা কি জজ ব্যারিস্টার হমু? আমাদের তো বাগানেই কাজ করতে হইব। বাগানে কাজ করতে লেখাপড়া লাগে না। অকাট্য যুক্তি। লাবু কি বলবে বুঝতে পারল না। ছেলেটাকে হঠাৎ একটু চিন্তিত দেখে সে বলে, তবে বিপদ মনে হয় আসতে আসতে। কি বিপদ? আমাদের গ্রামের একজন লোক আছে, নাম রতন কৈরি। তার মাথার মাঝে মনে হয় দোষ আছে। দোষ আছে কেন? দিন রাত বলে স্কুল স্কুল, গ্রামে একটা স্কুল বসাবেই। ম্যানেজার সাহেব বসাতে দিবেই না। আমরা সব ম্যানেজারের পক্ষে। লাবু চোখ কপালে তুলে বলল, তোমরা ম্যানেজারের পক্ষে? কালো মোটা ম্যানেজার, কালোমারি, ফুটকি ফুটকি জিহ্বা। শঙ্কর নামের ছেলেটা বলল, হ্যাঁ, ওই মানুষটা খুব খারাপ, জানি। মানুষ লাবু অবাক হয়ে বলল, তাহলে তোমরা তার পক্ষে কেন? স্কুল বসালেই স্কুলে যেতে হবে, আমি স্কুলে যেতে চাই না। লাবু ব্যাপারটা বুঝতে পারলো, মাথা নেড়ে বলল, তা ঠিক, স্কুলে কেউ যেতে চায় না, স্কুলে যাওয়া খুব কষ্ট। লাবু তার নতুন পাওয়া বন্ধু শঙ্করের সাথে চা বাগান ঘুরে বেড়ালো। শঙ্কর তাকে টিলার উপরে শ্মশান ঘাটে, কালী মন্দিরে, পাহাড়ি ঝর্ণা, পাগলি বাড়ি, বাংলা মদের দোকান, এরকম মজার মজার জায়গায় নিয়ে গেল। একা একা হলে সে কোনোদিনই এরকম জায়গায় যেতে পারতো না। যখন সন্ধে হয় তখন হঠাৎ লাবু কবরস্থানের কথা মনে পড়ে। সে শঙ্করকে জিজ্ঞেস করে, তুমি ইংরেজ সাহেবদের কবরস্থানটা চেনো? শঙ্কর বুকে হাত দিয়ে বলল, সর্বনাশ, কেন, ওইখানে ভূত আছে? লাবু বলল, সত্যি? হ্যাঁ, পূর্ণিমার রাতে ভূত আসে। আজকেই তো পূর্ণিমা।
হ্যাঁ। শঙ্কর মাথা নাড়ল, চলো আজকে রাত্রে আমি আর তুমি ভূত দেখতে যাই। শঙ্কর মাথা নাড়ল, বলল সর্বনাশ, খপ করে ভূত খেয়ে ফেলবে। ধুর, ভূত কখনো মানুষকে খায় না, চলো। শঙ্কর মাথা নাড়ল, বলল না, প্লিজ প্লিজ চলো যাই, একটা ভূত দেখলেই চলে যাব। তোমার ভূত ভয় লাগে না? লাবু বলল না, আমার মায়ের একটা কবচ আছে, সেই কবচ পড়লে ভূতের ভয় লাগে না। লাবু চোখ বড় বড় করে বলল, গুড, তাহলে তুমি এই কবচটা নিয়ে রাত্রিবেলা চলে এসো, তাহলে তোমার আর ভয় লাগবে না। শঙ্কর কিছুক্ষণ কি যেন ভাবলো। লাবু বলল, আমি আবার কবে আসবো, কবে ভূত দেখবো কে জানে, আমার খুব ইচ্ছা ভূত দেখার, ইংরেজ সাহেব ভূত। শঙ্কর লাবুর দিকে তাকালো, ভূতকে নিয়ে মস্করা করা ঠিক না। সে চোখ বড় বড় করে বলল, ঠিক আছে, আমি মোটেও মস্করা করছি না। হঠাৎ লাবুর একটা জিনিসের কথা মনে পড়লো। সে বলল, এই চলো লটারি করি, আমার কাছে একটা 1 টাকার কয়েন আছে, সেইটা টস করবো, যদি পরপর 3বার শাপলা পড়ে তাহলে আমি আর তুমি ভূত দেখতে যাব, ঠিক আছে? শঙ্কর বলল, পরপর 3বার? হ্যাঁ, কোনো দিন পরপর 3বার শাপলা পড়বে না, দেখা যাক। লাবু গম্ভীর হয়ে তার পকেট থেকে 1 টাকার কয়েনটা বের করে টচ করলো। 3বারে শাপলা উঠে গেল। তাই শঙ্কর লাবুর সাথে রাত্রেবেলা কবরস্থান যাওয়া ছাড়া আর কোনো উপায়ই থাকলো না। এই কয়েনটা না থাকলে লাবুর জীবন যে কেমন করে চলতো কে জানে। 11, কবরস্থান। লাবু থাবা দিয়ে একটা মশাকে মেরে বলল, ভূত না কচু, তোমার কবরস্থানে খালি মশা। শঙ্কর বলল, এখনো তো রাত গভীর হয় নাই, রাত গভীর হলে ভূতেরা আসবে। লাবু আগেরটা মশাটা মেরে বলল, আচ্ছা তুমি একটা জিনিস বোঝাও, মানুষ মরে গেলে যদি ভূত হয় তাহলে মশা মরে গেলে কি হয়? মশারা কি ভূত হতে পারে? শঙ্কর হি হি করে হেসে বলল, তুমি গেলে ভূত নিয়ে মস্করা করছো, ভূতরে নিয়ে কিন্তু মস্করা করা ঠিক না। কেন, কি হয় মস্করা করলে? তারা যদি শুনে তোমার উপর রাগ হয় তখন কি করবে? আমারে কিছু করতে পারবে না, আমার কাছে একটা কবচ আছে, কিন্তু তোমার কাছে তো আর কবচ নাই। শঙ্করের গলায় যে কবচটা ঝুলছে সেটা বিশাল বড়, মোটামুটি একটা তোলের মতো সাইজ। সেটাকে হাত বুলিয়ে লাবু বলল, তোমার যত বড় কবচ, এইটা দিয়ে 2জনের কাজ হয়ে যাবে, চলো। শঙ্কর বলল, মা বলেছে আমি যদি তোমারে ধরে রাখি তাহলে কবচ তোমার উপরেও কাজ করবে। গুড। লাবু বলল, ভূত যদি 19-20 কিছু করে তাহলে কিন্তু তুমি আমাকে ধরবো। লাবু আরেকটা মশা মেরে ফেলল। মশা পর্যন্ত ঠিক আছে, এখন যদি সাপ বিছে চলে আসে তাহলে কি হবে? শঙ্কর বলল, আমার কবচ ভূত প্রেত সাপ জন্তু জানোয়ার সব কিছু ঠেকায়, কোনো ভয় নাই। লাবু বলল, এর পরের বার মশাটা ঠেকায় এরকম একটা কবচ নিয়ে আসবা। শঙ্কর হিহি করে হেসে বলল, লাবু তুমি বড় বেশি মস্করা করো। লাবু বলল, আমি মোটেই মস্করা করছি না, সত্যি সত্যি বলছি। শঙ্কর বলল, তুমি যদি ভূত দেখতেই চাও তাহলে বেশি কথাবার্তা বলবা না, হল্লা পাল্লা হলে ভূত আসে না। ঠিক আছে, এই যে চুপ হলাম বলে লাবু চুপ হয়ে গেল। শঙ্কর ঠিক সময় তার গলার ঢোলের মতো বিশাল একটা তাবিজ ঝুলিয়ে নিয়ে এসেছে। আব্বুকে বোঝাতে লাবুর একটু সময় লেগেছিল, ভূত এসে যদি কিছু একটা করে ফেলবে। আব্বু সেটা মোটেও বিশ্বাস করেন না, কিন্তু অপরিচিত জায়গায় কবরস্থানে 2টি বাচ্চা ছেলে রাত জেগে বসে আছে, ব্যাপারটা ভাবলে কেমন জানি লাগে। ভূত হয়তো আসবে না, কিন্তু নির্জন জায়গাটা যেখানে মানুষজন সেখানে তো আসতে পারে। আব্বু শেষ পর্যন্ত রাজি হয়েছে, ভূত প্রেত যেটাই আসে রাত 12টার ভেতরে আসতে পারবে না, যদি না আসে তাহলে আমাদের চলে আসতে হবে, রাত 12টার পর আমাদের আর থাকা যাবে না। লাবু আব্বুর ঘড়িটা নিয়ে এসেছে, যেটাতে সময় দেখলো রাত 10টা 10 বাজে। তাদের হাতে 2 ঘন্টার মতো সময় আছে, এবং এর মাঝে যদি ভূত না আসে তাহলে ভূত না দেখেই ফিরে যেতে হবে। কবরস্থানের পাশে ছোট একটা ঘরের মতন আছে, তারা সেটাতে বসেছে। ঘরের ভেতর তারা নানা ধরনের জঞ্জাল সেগুলো সরিয়ে একটু জায়গা করে বসে নিয়েছে। ভাঙা জানালাটা খুলে তারা কবরস্থানের দিকে তাকিয়ে আছে। জ্যোৎস্নার আলোতে কবরস্থানটা কেমন যেন অন্যরকম দেখায়। সাহেবেরা কবর দেওয়ার সময় খুব যত্ন করে কবর লাগিয়েছে।
কবরগুলো সুন্দর করে বাঁধিয়েছে, শ্বেত পাথর দিয়ে কবরের ফলক তৈরি করেছে। একটা দুটো কবরের উপর মাদার ম্যারির মূর্তি বসানো ছিল। যত্ন করা হয়নি বলে সেগুলো ভেঙে চুরে গেছে। জ্যোৎস্নার আলোতে সেগুলো কেমন করে রহস্যময় দেখায়। সত্যি সত্যি ভূত চলে আসবে সেটা লাবু একবারও বিশ্বাস করে না, কিন্তু গভীর রাতে কবরস্থানের পাশে একটা ভাঙা ঘরে ভূতের জন্য অপেক্ষা করার তো এক ধরনের মজা আছে, তাই না? ওরা কতক্ষণ বসে ছিল জানে না। লাবুর সাথে সাথে শঙ্করও মোটামুটি নিশ্চিত হয়ে গেছে যে ভূত যদি থেকেও থাকে তাহলে সম্ভবত আজকে আসবে না। লাবু যখন ফিরে গেছে সে ভূত যদি থেকেও থাকে তারা সম্ভবত আসবে না। লাবু যখন ফিরে যাওয়ার জন্য মন ঠিক করে ফেলেছে, ঠিক তখন একটা শব্দ শুনতে পেল। লাবু আর শঙ্কর দুজনেই ঝপ করে বসে গেল। তারা একটা গগনানোর মতো শব্দ শুনতে পেল এবং তার সাথে মানুষের চাপা গলার স্বর। লাবু আর শঙ্কর কিছু বোঝার আগে হঠাৎ করে ধরাম করে ঘরের দরজাটা ভেঙে খুলে গেল। সাথে সাথে ভিতরে কয়েকজন মানুষ এসে ঢুকলো। মানুষের ঘরের ভিতর ভারী কিছু একটা ফেলে দিল, আর সাথে সাথে একজন মানুষের চাপা আর্তনাদের শব্দ শোনা গেল। হঠাৎ করে একটা টর্চ লাইট জ্বলে ওঠে। লাবু এবং শঙ্করের ভেতর স্তূপ করে রাখা জঞ্জালের ভেতর লুকিয়ে যায় এবং বুকের ভেতর ঢাকের মতো শব্দ হচ্ছে। লাবুর মনে হয় সেই শব্দ বুঝি লোকগুলো শুনে ফেলবে। স্তূপ করে রাখা জঞ্জালের পেছন থেকে লাবু দেখলো ঘরের ভেতর দুইজন মানুষ একজনকে ধরে এনেছে। যে মানুষটাকে ধরে এনেছে তার মুখ গামছা দিয়ে বাঁধা, হাত আর পা দড়ি দিয়ে বাঁধা। টর্চ লাইট হাতের মানুষটা ঘরের চারদিক আলো ছেলে একবার দেখে নেয়। লাবু আর শঙ্কর যতটুকু দেখতে পায় নিজেদের লুকিয়ে রাখলো। কপাল ভালো, মানুষটা তাদের দেখতে পেল না। টর্চ লাইট হাতের মানুষটা বলল, কেউ দেখে নাই তো? না, দেখে নাই। স্যার আসবে কখন? খবর দিয়েছি, এই তো চলে আসবে। হাত পা বাঁধা মানুষটা গোংরানোর মতো একটা শব্দ করে একটু নড়াচড়া করার চেষ্টা করতে একজন তাকে লাথি মেরে বলল, চুপ জানোয়ারের বাচ্চা, একটু নড়াচড়া করবি তো খুন করে ফেলবো। হাত পা বাঁধা মানুষটি তখন নিশ্চল হয়ে গেল, আর নড়াচড়া করার চেষ্টা করলো না। একজন বলল, টর্চ লাইটটা নিভিয়ে রাখ, বাইরে থেকে যেন কেউ না দেখে। এই কবরস্থানে কেউ আসবে না। কার ঘাড়ে দুইটা মাথা আছে, তবু সাবধান থাকা ভালো। তা ঠিক। টর্চ লাইট হাতের মানুষটা তার হাতের টর্চ লাইটটা নিভাতেই ঘরটা অন্ধকার হয়ে গেল। অন্ধকার ঘরে লাবু আর শঙ্কর শুনতে পাচ্ছে মেঝেতে পড়ে থাকা মানুষকে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে এবং মানুষটা নিশ্চয়ই খুব কষ্ট হচ্ছে। মজিদ ভাই, আগুন আছে? আছে, নে। ফস করে একটা ম্যাচ জ্বলে উঠল। লাবু আর শঙ্কর দেখলো নিষ্ঠুর চেহারার দুইজন মানুষ বিড়ি ধরিয়ে তারা জোরে জোরে টান দিয়ে ধোয়া ছাড়ে। একজন বলে, স্যার আসতে আবার দেরি না করে, খবর চলে গেলে গোলমাল হতে পারে। তা ঠিক। মানুষ দুজন দেওয়ালে হেলান দিয়ে বসে স্যারের জন্য অপেক্ষা করে। স্যার মানুষটি কে কে জানে, কেমন মানুষ কে জানে। লাবু আর শঙ্কর নিঃশ্বাস বন্ধ করে বসে থাকে। তাদের মনে হয় একটা নিঃশ্বাস নিলে বুঝি ধরা পড়ে যাবে। মিনিট 10 পর আবার তারা বাইরের মানুষের আওয়াজ শুনতে পেল এবং সাথে চাপা গলার আওয়াজ। ভেতরে মানুষ দুইজন সাথে সাথে উঠে পড়ে এবং চাপা গলায় বলে, স্যার আসছে, স্যার। ঘরের দরজায় বড় একটা মানুষের ছায়া পড়লো। সাথে সাথে ভেতরে একটা টর্চ লাইট জ্বলে উঠলো। ভারী এতালায় কেউ একজন ডাকলো, মজিদ। লাবু গলার স্বরটা চিনে যায় সাথে সাথে। ম্যানেজার সাহেব, যে কালো এবং মোটা, যার মাড়ি কালো এবং জিভের সাথে কালো কালো ফুটকি। আব্বু বলেছেন মানুষটা ডেঞ্জারাস। আব্বু তো ঠিকই বলেছিলেন। ঘরের ভেতর থেকে মজিদ বলল, স্যার ভেতরে আসেন। কোনো সমস্যা হয় নাই তো? না স্যার, কোনো সমস্যা হয় নাই। কেউ দেখে নাই তো? না স্যার, কাকপক্ষীও দেখে নাই। গুড। ম্যানেজার ডিপ দিয়ে একটা শব্দ করে বললেন, হারামজাদা, মুখের গামছা খোল, দেখি এখন কি করে। একজন তার মুখে গামছা খুলে দিল। মানুষের সাথে সাথে খক খক করে কাশতে থাকে। ম্যানেজার সাহেব পা দিয়ে একটা লাথি মেরে বলল, কি রতন কইরি, এখন তোমার নেতাগিরি কই গেল? লাবু তার বুকের ভেতর আটকে থাকা একটা নিঃশ্বাস খুব সাবধানে বের করে দেয় এবং এই তাহলে সেই শ্রমিক নেতা রতন কৈরি। ম্যানেজার সাহেব আবার একটা লাথি দিয়ে বলল, হারামজাদা, কথা বলিস না কেন? রতন কৈরি বলল, আমাকে গালি দেবেন না ম্যানেজার সাহেব। হারামজাদার তেজ দেখ,
এখনও তরপায়। মজিদ নামের মানুষটা হাত তুলে মারার জন্য এগিয়ে যাচ্ছিল, তখন ম্যানেজার সাহেব তাকে থামালো, বলল, না 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 মজিদ, মারিস না, শরীরে যেন মারধরের চিহ্ন না থাকে। লাবু পকেট থেকে তার ক্যামেরা বের করে ভূতের ভিডিও করার জন্য এনেছিল, এখন ভূতের বাবার ভিডিও করা হবে। খুব সাবধানে সে ক্যামেরার ভিডিওটা অন করলো। রতন কৈরি বলল, হ্যাঁ মানে কী করবেন ম্যানেজার সাহেব? তোরে আমি বাঁচার সুযোগ দিলাম, বলেছিলাম 1020 টাকা দিই, ফোরম্যানের চাকরি দিই, তুই অফ চা, তুই অফ গেলি না। এখন আমার আর কোনো সুযোগ নেই, এখন তোরে মরতে হবে। রতন করি কোনো কথা না বলে ম্যানেজার সাহেবের দিকে তাকিয়ে রইল। ম্যানেজার সাহেব হায়নার মতো হা করে হেসে বলল, তুই মন খারাপ করিস না, তুই একা না, তোদের গোষ্ঠীর যতজন তরপাইছে সব আমার হাতে শেষ হয়ে আছে। এই এলাকায় আমার চা বাগানের প্রফিট সবচেয়ে বেশি, সেটা তো জানিসই। রতন কৈরি কিচ্ছু বলল না। ম্যানেজার সাহেব বলল, আমার বাগানের প্রফিট সবচেয়ে বেশি, তার কারণ এখানে কোনো হ্যাঙ্কি প্যাঙ্কি নাই। বাংলাদেশের 250টা চা বাগান, তার মাঝে মাত্র 4-5টা স্কুল। কেন সেটা জানিস? জানি। যদি জানিস তাহলে স্কুলের জন্য তো ব্যস্ত হয়েছিলি কেন? লেখাপড়া জানলেই মাথার মাঝে পোকা ঢুকে? প্রশ্ন করে দিনে মাত্র 30 টাকা মজুরি কোন হিসাবে? চাকরি চলে গেলে বাড়ি কেন ছেড়ে দিতে হবে? ইন্ডিয়া থেকে আনছে, আমরা এখন যাব কোথায়? হাজার প্রশ্ন। আমি জানি, সেজন্য কোনো বাগানে স্কুল হবে না, আগেও হয় নাই, ভবিষ্যতেও হবে না। কুলি হয়ে জন্ম হয়েছিল, তোরা কুলি হয়ে মারা যাবি, ডাক্তার ইঞ্জিনিয়ার হবার স্বপ্ন দেখবি না। ম্যানেজার সাহেব, আপনি সব কিছু করতে পারবেন, কিন্তু আমাদের স্বপ্ন দেখা বন্ধ করতে পারবেন না। আমি এক রতন কৈরি মারা যেতে পারি, কিন্তু 100 রতন কৈরি জন্ম নেবে, তারা 1000 বাচ্চাকে স্বপ্ন দেখাবে। ম্যানেজার সাহেব আবার হায়নার মতো করে হা হা করে হাসতে হাসতে তারপর বলল, না রতন কৈরি, 250 বছর আগে তোদের যেদিন ইন্ডিয়া থেকে ধরে এনেছিল সেই দিন তোদের ভাগ্য সিল করা হয়েছে। তোর দাদা কুলি ছিল, তোর বাপ কুলি ছিল, তুই কুলি থাকবি, তোর বউ বাচ্চা কুলি থাকবে, তার বউ বাচ্চা কুলি থাকবে। রতন কৈরি চিৎকার করে বলল, না, আমার বাপ দাদা কষ্ট করেছে, আমি কষ্ট করব, কিন্তু আমার বাচ্চারা কষ্ট করবে না। ম্যানেজার সাহেব, আপনি দেখবেন আমার কথাটা কতটা সত্যি হবে। ম্যানেজার সাহেব হিংস্র জন্তুর মতো ফোঁস করতে থাকলো। সে দাঁতে দাঁত ঘষে বলল, এই হারামজাদাকে ধরে বাহিরে আন। মুজিদ জিজ্ঞেস করলেন, কেমন করে মারবেন? তোরা মুখ হা করে ধরবি, আমি বিষ ঢেলে দিব। শহর থেকে আমি অ্যাসিড নিয়ে আসছি। অ্যাসিড হচ্ছে বিষের বাবা বিষ, এর মুখ গলা পেট সব জ্বলে যাবে, মরা কত কষ্ট সে জানবে। এই কবরের উপর ফেলে রাখবো, কাল সকালে সবাই এসে দেখবে রতন কৈরিকে কবরস্থানের সাহেব ভূতেরা মেরে ফেলেছে। ম্যানেজার সাহেব আবার হায়নার মতো হা হা করে হাসতে থাকে। মানুষগুলো রতন কৈরিকে টেনে বাইরে নিয়ে যায়। ঘরটা খালি হওয়ার পর শঙ্কর কাঁদো কাঁদো গলায় বলে, এখন কি হবে? রতন কৈরিকে মেরে ফেলবে ম্যানেজার সাহেব, সর্বনাশ। লাবু বলল, মাথা ঠান্ডা রাখতে হবে শঙ্কর, মাথা ঠান্ডা রাখতে হবে। তুই এক কাজ কর। কি কাজ? এই ক্যামেরাটা নাও, জানালা দিয়ে আস্তে করে বের করে দৌড়ে যাও আমার আব্বুর কাছে। আব্বুকে সব কিছু বলবে, ক্যামেরার মাঝে সব ভিডিও আছে, এবং বলবে লোকজন নিয়ে এক্ষুনি আসতে। আর তুমি? আমি আছি এখানে। কি করবে তুমি? দেখি কি করা যায়। লাবু মেঝে থেকে নানা আকারের ঢিল পকেটে ভরতে থাকে। কি করবে ঢিল দিয়ে? একটা গাছে উঠে ঢিল মারবো। তুমি দেরি করো না, যাও। শঙ্কর জানালা দিয়ে সাবধানে বের হয়ে ছুটতে শুরু করলো। 10 মিনিটের মাঝেই সে পৌঁছে যাবে আব্বুর কাছে। সব মিলিয়ে 10-20 মিনিট লেগেছে আসলে। এই 20 মিনিট সময়কে আটকে রাখতে পারবে লাবু? কাজটা সোজা না, কিন্তু তবুও চেষ্টা করতে হবে। নিঃসন্দেহে লাভ জানালা দিয়ে বের হয়ে আরও নিঃশ্বাসে সে একটা গাছের ওপর উঠে গেল। এতটুকু শব্দ না করে সে গাছের ডাল বেয়ে এগিয়ে যায় এবং কবরস্থান যেখানে রতন কৈরিকে ধরে এনেছে তার খুব কাছাকাছি চলে আসার চেষ্টা করে। রতন কৈরিকে হাঁটু গেড়ে বসিয়েছে, একজন তার মাথার চুল ধরে মুখটাকে সোজা করে রেখেছে। তার সামনে ম্যানেজার সাহেব এবং তার হাতে একটা বোতল। জ্যোৎস্নার আলোতে সেটা চকচক করছে। লাবু শুনল ম্যানেজার সাহেব বলছে, রতন কৈরি, তোমার ইচ্ছে কি আছে? কিছু আছে? ভালো মন্দ কিছু খেতে চাও?
কথা শেষ করে খুব একটা মজার কথা বলেছে এমন করে একটা ভান করলো এবং হায়নার মতো হা হা করে হাসতে থাকে। রতন করি কোনো কথা না বলে স্থির দৃষ্টিতে ম্যানেজার সাহেবের দিকে তাকিয়ে রইল। ম্যানেজার সাহেব বলল, তুই নাকি কয়দিন আগে বিয়ে করেছিস, এখন তোর বউ বাচ্চা কই যাবে? আমি তো তারে ঘাট ধরে বের করে দিব। পৃথিবীতে অনেক জায়গা আছে ম্যানেজার সাহেব, যেখানে আমার বউয়ের জায়গা হবে। তুই নিশ্চিত থাক রতন কইরি, জায়গা যেন না হয় আমি সেই ব্যবস্থা করব। ম্যানেজার সাহেব হঠাৎ গম্ভীর গলায় বলল, দেরি করে কাজ নেই, একজন মাথাটা ধর, আরেকজন মুখটা খুলে রাখ, আমি ঢালি। নিচে একটা ধস্তাধস্তির মতন শব্দ হলো এবং তারপর মানুষগুলো জোর করে রতন করির মুখ খুলে ধরলো এবং লাবু বুঝতে পারলো এখন তার হাতে আর সময় নেই, এখনই কিছু একটা করতে হবে। একটা মাঝারি বড় সাইজের ঢিল দিয়ে সে ছুঁড়ে মারলো এবং জ্যোৎস্নার আলাদা সব কিছু কেমন যেন অস্পষ্ট দেখা যাচ্ছিল। চেষ্টা করলো হ্যাসিটার বোতলে লাগাতে, বোতলটাতে লাগলো না। ঢিলটা লাগলো মজিদের মুখে, যন্ত্রণায় একটা শব্দ করে মুখ চেপে দপ করে সে মাটিতে পড়ে গেল। ম্যানেজার লাফিয়ে পিছনে সরে গেল এবং ভয় পেয়ে বলল, কি হয়েছে, কি হয়েছে? মজিদ নাক চেপে ধরে বলল, কে যেন ঘুষি মেরেছে আমাকে, ঘুষি মেরে দাঁত ভেঙে দিয়েছে। কে ঘুষি আর কে ঘুষি আরবে এখানে? যে মানুষটা রতন করে চুল টেনে ধরেছিল সে চুল ছেড়ে ভয়ে ভয়ে এদিক সেদিক তাকিয়ে বলল, জায়গাটা ভালো না, এই জায়গাটার বড় দোষ আছে। লাবু ভালো করে দেখে, আরেকটা ঢিল হাতে তুলে নেয় এবং তারপর অ্যাসিডের বোতলটা লক্ষ্য করে আবার ছুঁড়ে মারলো। ঢিলটা এবার কারো গায়ে লাগলো না, একটা কবরের নাম ফলকে লেগে বিকট শব্দে টুকরো টুকরো হয়ে গেল। এটার সাথে সাথেই তখন আতঙ্ক উঠলো এবং ম্যানেজার বলল, ঢিল ঢিল মারছে, ঢিল মারছে কেউ। কে ঢিল মারবে, কোথা থেকে মারবে? লাবু তখন 3 নম্বর ঢিলটা হাতে নিল এবং এখনও অ্যাসিডের বোতলটা ভাঙতে পারেনি। এতক্ষণ ঢিলের বোতলটা ভাঙতে পারছে না ততক্ষণ সে নিশ্চিত হতে পারবে না এবং জ্যোৎস্নার আলোতে যতটুকু পারে নিশানা করে সে তার 3 নম্বর ঢিলটা ছুড়ল। ফটাস করে একটা শব্দ হলো এবং হঠাৎ করে ম্যানেজার ভয়ঙ্কর চিৎকার দিয়ে গনগন বিদানি একটা আর্তনাদ করলো। যে মানুষটাকে রতন কইরির চুল ধরে রেখেছিল সে ভয় পেয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে, কি হয়েছে স্যার? মানুষটা চিৎকার করে বলল, অ্যাসিড, অ্যাসিডের বোতলটা ভেঙে আমার পায়ে পড়েছে, বাবা গো, মা গো। লাবু দেখলো ম্যানেজার তার হাত পা ধরে এক পায়ে লাফাচ্ছে। যে অ্যাসিড রতন কইরির গলাতে ঢেলে দেওয়ার কথা ছিল সেটা তার পায়ে পড়েছে। এটাকে নিশ্চয়ই বলে বিধাতার নির্মম পরিহাস। ম্যানেজার চিৎকার করে বলল, পানি আন, তাড়াতাড়ি পানি আন। পানি কোথায় পাবো স্যার? ম্যানেজার খেকিয়ে উঠে বলল, যেখান থেকে আবার সেখান থেকে নিয়ে আস না, বদমাইশের বাচ্চা বদমাইশ। লাবুর কাছে এখনও কয়েকটা বেশ ঢিল ছিল, সেগুলো সে ছুঁড়বে না বলে ছুঁড়বে না, হাতে রাখবে, সেটা ঠিক করতে পারছিল না। ঠিক তখন দূর থেকে অনেক মানুষের হৈ হৈ শব্দ শুনতে পেল। দেখতে দেখতে মশাল হাতে অনেকগুলো মানুষ হৈ হৈ করে কবরস্থানটা ঘিরে ফেলল। মানুষগুলোর সামনের দিকে আছে শঙ্কর এবং পিছনের দিকে আব্বু। লাবু বুঝতে পারল এখন আর ভয়ের কিছু নেই, রতন কবির প্রাণ তারা বাঁচিয়ে ফেলেছে। আব্বু কবরস্থানে ঢোকার আগেই লাবু গাছ থেকে নেমে এলো। সবাই মিলে রতন কৈরির হাতের বাঁধনটা খুলে দিল। এই দড়িগুলো দিয়েই পিঠমোড়া করে বাঁধল মজিদ আর তার সঙ্গী মানুষটাকে। ম্যানেজারকে বাঁধার দরকার হলো না, কারণ তার পায়ের চামড়া পুড়ে দগদগে ঘা হয়ে গেছে, লম্বা হয়ে পড়ে আছে মাটিতে, একটু পরে পরে চিৎকার করে কাঁদছে। আব্বু কয়েকজনকে বলে তাড়াতাড়ি তাকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করলেন। পুলিশকেও খবর দিলেন সাথে সাথে। আব্বুর যেই বন্ধুটি ওই চা বাগানের মালিক তাকেও খবর দেওয়া হলো। সে ঢাকা থেকে সাথে সাথেই চা বাগানের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। রতন কৈরি তার হাতের কবজিতে হাত বুলাতে বুলাতে লাবুর কাছে হাজির হলো। লাবুর ঘাড়ে হাত রেখে বলল, তুমি আমার জীবনটা বাঁচিয়েছো। লাবু বলল, আমি একা না, আমি আর শঙ্কর, তার সাথে আর সবাই, কিন্তু তুমি আসল কাজটা করেছো। আমি তাই জানে বেঁচে গেছি, তুমি না থাকলে আমি হয়তো মরে যেতাম। লাবু কি বলবে বুঝতে পারলো না। রতন করি তার চোখ মুছে বলল, তোমার হাত দিয়ে ভগবান আমাকে বাঁচিয়েছেন। দেখো তুমি, আমার গ্রামে আমি একটা স্কুল বানাবো। প্রথম যেদিন স্কুল শুরু হবে আমি তোমাকে দাওয়াত দিব, তুমি হবে আমাদের চিফ গেস্ট। হবে তো? চিফ গেস্ট
হলে কি করতে হয় সে সম্পর্কে তো লাবুর কোনো ধারণা নেই। তারপরেও সে মাথা নাড়ে। চিফ গেস্ট হতে সে রাজি হয়ে গেল। 12 শেষ কথা, লাবু ভালোই আছে। ঝুম্পা খালা সত্যি সত্যি তাকে একটা কম্পিউটার কিনে দিয়েছে। অপারেটিং সিস্টেম মাইক্রোসফটের, চোলায় উইন্ডোজ নয়, রীতিমতো খাঁটি ওপেন সোর্সের সফটওয়্যার। নাম উবান্টু। কি মজার নাম, উবান্টু। ইন্টারনেটের কানেকশন এখনও পায় নাই। সেটা পেলে প্রথমেই খুঁজে বের করবে লেকের নিচে থেকে ভেসে আসা, দালান ছাদ থেকে পাওয়া সেই মূর্তিটা কোথাকার। স্কুলের ক্লাস ভালোই হচ্ছে। ক্লাসের মাঝে মাঝে হঠাৎ করে সে মা পাখিটা একেবারে ক্লাসের ভেতরে এসে হাজির হয়। কিচিরমিচির করে অনেক কিছু লাবুর কাছে নালিশ করে আবার উড়ে চলে যায়। তার বাচ্চা দুটির পাখায় পালক গজিয়েছে, স্বাধীনভাবে উঠতে পারে তারা। লাবু দুই দিকেই শাপলাওয়ালা সেই কয়েনটাকে এখনও হাতছাড়া করেনি। অনেকেই এটার কথা জেনে গেছে, তাই আজকাল সে সেরকম ব্যবহার করতে পারে না। বল্টু খবর এনেছে এরকম কয়েক কয়েন পকেটে রাখা বেআইনি। তাই লাবু একটু ভয়ে ভয়ে আছে। কোনো দিন না পুলিশ কিংবা ডিবি আর তাকে ধরে নিয়ে না যায়। কয়দিন আগে রতন কৈরির চিঠি এসেছে। ম্যানেজার আর তার দুই সঙ্গে এখনও জেলে, জামিন হয় নাই। কয়দিন পরেই কোর্টে কেস উঠবে। ক্যামেরার ভিডিওটা খুব বড় প্রমাণ। ম্যানেজারের লম্বা সময়ের জন্য জেল হয়ে যাবে, সে ব্যাপারে কারো সন্দেহ নেই। একটা ছোট খবর, বড় খবর হচ্ছে রতন কৈরির স্কুলের কাজটা আগামী মাসে শুরু হবে। লাবুকে মনে করিয়ে দিয়েছে যে তাকে চিফ গেস্ট হিসেবে যেতে হবে। লাবু চিঠি লিখে জানিয়েছে যে ব্যাপারটা তার মনে আছে। চিফ গেস্ট হলে কি করতে হয় সে সম্পর্কে খোঁজ খবর নিয়ে লাবু আবিষ্কার করেছে যে সে তার একটা বড় বক্তৃতা দিতে হবে। লাবু আগে কখনোই বক্তৃতা দেয়নি। মিলিকে সে নানাভাবে নরম করার চেষ্টা করেছে একটা বক্তৃতা লিখে দেওয়ার জন্য। মিলি নানা রকম ভরং চরং করে দাম বাড়াচ্ছে, তবে শেষে মনে হয় লিখে দিবে। মিলির মনটা বেশ নরম। আগে যেরকম ঝুম্পা খালার সাথে প্রায় প্রত্যেক দিনই দেখা হতো, এখন আর সেরকম প্রত্যেক দিন দেখা হয় না, মাঝে মাঝে দেখা হয়। সময় অসময় তাকে চশমা পরা একটা হাবাগোবা টাইপের ছেলের সাথে দেখা যায়। ঝুম্পা খালা তাকে বিয়ে করবে কি না সেটা নিয়ে জিজ্ঞেস করেছিল লাবু। ঝুম্পা খালা সোজাসুজি উত্তর না দিয়ে উল্টো লাবুকে জিজ্ঞেস করেছে, তুই কাকে বিয়ে করবি? লাবু বুকে থাবা দিয়ে বলেছে সে কখনোই বিয়ে করবে না, মরে গেলেও বিয়ে করবে না। ঝুম্পা খালা বাঁকা করে হেসে বলেছে, আর কদিন যাক, তারপর দেখবেন লাবু কি বলে। ঝুম্পা খালার ধারণা লাবু বড় হলে বিয়ে শাদী করবে, কখনো করবে না। মিলি আর লাবু সেই মুক্তিযোদ্ধাকে আরও অনেকবার খুঁজেছিল, পায়নি। এখনও তারা মনে মনে খোঁজে মানুষটাকে, কোথায় যে হারিয়ে গেল মানুষটা। সব মিলে লাবু ভালোই আছে, তবে ঢাকা শহরটা ভালো লাগছে না, খারাপ লাগছে। সে এখনও বুঝেই উঠতে পারছে না, ধারণাটা এখনও পরিষ্কার হয়ে উঠতে পারেনি। কয়দিন পরে পরেই তার কেমন জানি দম বন্ধ হয়ে যায়। তখন কয়েকদিনের জন্য তাকে কোনো একটা জঙ্গলে নিতে হয়। নিবিড় জঙ্গলে একটা বানরের বাচ্চা খুঁজে বের করতে হয়। তার সাথে 2-4টা কথা না বলা পর্যন্ত তার অস্থিরতা কমে না। লাবুর এই অবস্থাটাকে ঝুম্পা খালা নাম দিয়েছে উল্টো বিবর্তন, মানুষ থেকে ধীরে ধীরে বাদর হয়ে যাবে। লাবু অবশ্য ঝুম্পা খালার এই থিওরিটাকে মোটেও বিশ্বাস করে না। ঝুম্পা খালার অনেক উল্টাপাল্টা থিওরি আছে, সেগুলো মোটেও বিশ্বাসযোগ্য নয়। আর এইভাবেই আমাদের শেষ হলো লাবু এলো শহরের অডিও বুক।